কি করছো তুষার ভাই? কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল তুষি। আজ তুষির বড় বোনের বিয়ে ছিল, আর সেই বিয়েতেই তুষার এসেছে। তুষি হচ্ছে ওর ফুফাতো বোন। ছোটবেলা থেকেই তুষারের দাদু ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছেন। যদিও তুষি একদম সহ্য করতে পারে না তুষারকে, কিভাবে তুষিকে জ্বালানো যায়, মার খাওয়ানো যায়, এই সব দুষ্টুমি ওর মাথায় ঘুরতে থাকে। তুষিরও ইচ্ছে করে তুষারকে চিবিয়ে খেতে। এই তো আজও তারা বসে নেই। তুষার যখন দেখলো তুষি শাড়ি পরে নিচে যাচ্ছে, অমনি তার মাথা ঘুরে পুড়ে যাওয়ার উপক্রম। তাই তো কেউ যাতে এরকম জ্ঞান হারাতে না পারে, এই জন্য তুষার বলল, তুষি, আমার রুমে আয় তো, একটু দরকার। এক্ষুনি আসবি, আর যেন না ডাকতে হয়। তুষিও বাধ্য মেয়ের মতো রুমে প্রবেশ করলো। যেমনি রুমে প্রবেশ করেছে, অমনি তুষার ওকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে, তুই যে সুন্দরী এটা সবাইকে দেখাতে চাস? বল, এক্ষুনি বলবি। বেয়াদব, বেশি বার বেড়েছিস তাই না? তুষি ব্যথায় কুকিয়ে উঠল আর ভয়ে ভয়ে বলে, আমি ব্যথা পাচ্ছি তুষার ভাই। পাবি তো, ব্যথা দেওয়ার জন্যই তো ধরেছি, এমনি এমনি তো ধরিনি বেয়াদব। বলতে বলতে তুষির পেটে আলতো করে টাচ করে শাড়িটা ঠিক করে দিল তুষার। এদিকে তুষির হৃদস্পন্দন থমকে গেছে, সেদিকে কি তুষারের খেয়াল আছে? তুষির অবস্থা বেহাল, চোখ দুটো খিচে বন্ধ করে নিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তার। তার এই অবস্থা দেখে তুষার নিজেকে কন্ট্রোল করতে পারল না। অমনি আস্তে আস্তে তুষির অধরে নিজের অধর মিলাতে নেবে, ঠিক তখনই তুষি চোখ খুলে জোরে নিঃশ্বাস নিতে যায়। তার আগেই তুষারকে তার এত নিকটে দেখে ভয়ে ভয়ে বলে, কি করছো তুষার ভাই? তুষির কথায় তুষার হুঁশ ফিরে আসে, বোঝার চেষ্টা করে কি হচ্ছিল। যখন মনে পড়ে, এক মুহূর্ত দেরি না করে বিদ্যুতের গতিতে তুষির দিকে না তাকিয়ে এই রুম থেকে বেরিয়ে যায় তুষার। তুষি তখনও ভাবনায় মত্ত কি হচ্ছিল তার সাথে। যখনই তুষার ভাই তার কাছে আসে, তখন তুষির সাহসে কুলায় না, অথচ দূরে থাকলেই তুষির মনে করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে। কিভাবে তুষারের শার্ট লুফে নেওয়া যায়, কিভাবে বাথরুমে গেলে লাইট অফ করে পালিয়ে যাওয়া যায়, এই সব চিন্তাই তার মাথায় ঘুরতে থাকে। অথচ কাছে আসলেই বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। তুষারও বা কম কিসে, ঝগড়াঝাটি চুলোচুলিতেই দিন পার করে তারা। তুষিকে যে বড্ড বেশি ভালো লাগে তার সংস্পর্শে থাকলে খারাপ লাগা জিনিসটা যে মাথায় আসে না। সে যাই হোক, তুষার বাইরে গিয়ে দেখলো বরযাত্রী চলে এসেছে। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচলো ও। এই একটি মাত্র মেয়ের কাছে গেলেই তার দিক বেদিক সব ভুলে যাওয়ার ক্ষমতা রাখে, সবকিছু উল্টো পাল্টা হয়ে যায়। তুষির মা আমেনা বেগমের কাজের আজ অনেক তাড়া, 1 মিনিটও বসার জন্য নেই তার। সে তুষারকে ডাকতে তার ঘরের দিকে যাচ্ছিল, তখন তুষিকে দেখে আমেনা বেগম বলল, কি রে তুষি, তুই এখনো গেটের কাছে যাসনি? বলি তোর জ্ঞান আর কবে হবে রে? এখনো ঘরে পায়চারি করছিস? আশ্চর্য, সব কি আমাকে বলে বলে করাতে হবে? তুষি তড়িঘড়ি করে দৌড়াতে দৌড়াতে বলল, আম্মু আবার খেয়াল ছিল না সত্যি। হায় হায়, সবাই দেখে আমাকে রেখেই চলে গেছে। আমেনা বেগম বলল, আস্তে জামা, পড়ে যাবি তো। উফ, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। বাবা তুষার, কোথায় তুই? তোর ফুপা যে তোকে ডাকছে তুষার। খুঁজতে খুঁজতে তুষারের ঘরে চলে গেলেন তিনি। যখন দেখলো ঘরে কেউ নেই, তিনি আবারও চলে গেলেন তার স্বামী আতিকুর রহমানের কাছে। এই মানুষটা ভীষণ রাগী আর গম্ভীর, এখন খবরটা না দিলে আবার চেঁচামেচি শুরু করে দিবে। তুষি গেটে এসে দেখলো তার চাচাতো বোন জান্নাত আর রিমি বরপক্ষের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। কিছুতেই ওরা 15,000 টাকা না দিলে আসতে দেবে না। একবার যখন বলেছে দিবে না, মানে যত কিছুই হোক আজ তারা এখান থেকে 1 পাও সরাবে না। এদিকে তুষিকে দেখে রিমি বলল, তুষি, এই তুষি, কোথায় ছিলে তুই এতক্ষণ? উফ, দেখ, দুলাভাইদের দেওয়ার কথা ছিল 15,000 টাকা, এখনো বলছে নাকি 7,000 টাকা। এটা মানা যায় না, আমাদের আপুরাজ কোনোভাবেই নিয়ে যেতে দেব না। আপুকে নিতে হলে শালিদেরকে খুশি করে তারপর যেতে হবে, ব্যাস। তুষি ওর এতগুলো কথা শুনে তাড়াহুড়ো করে বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দুলাভাই, 15 ছাড়া কোনো কথা হবে না। এই, আপনার কি একটা শালি যে এত কিপটামি করছেন? সুন্দর মতো টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। মাই ডিয়ার দুলাভাই,
আপনার প্রেয়সী আপনার জন্য অধিক আগ্রহে যে বসে আছে। যত আগে টাকা দেবেন ততই আগে বউ পাবেন। খানিকটা চোখ মেরে তুষি বলল। তুষির চোখ মারা দেখে এতক্ষণ যে নীরব সদস্য হয়ে বসেছিল তুষির দুলাভাই রামিমের বেস্ট ফ্রেন্ড মাহিম, সে দুষ্টুমির ছলে বলল, শুধু 15 কেন বিয়ান সাহেব? আপনি চাইলে পুরোটাই আমাকে নিয়ে যেতে পারেন, আমি কিন্তু কিছু মনে করব না। আমি লজ্জার কিছু বলিনি কিন্তু সুন্দরী বেআইন। সবাই এক দফা হেসে উঠল। তুষি ফুঁসে উঠে বলল, বাজে কথা বলছেন, আবার বলছেন লজ্জার কথা না। যাদব পুরুষ মানুষ, আজ দেখবেন এই তুষি কি। এভাবে তর্কাতর্কি করে শেষমেশ 12,000 দিয়ে সবাই প্রবেশ করলো। কি ভাবছেন তো যে তুষার কোথায়? সে এতক্ষণ গেটের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুষির সব কার্যকাহিনী পর্যবেক্ষণ করছিল। এতক্ষণ তুষিকে দেখে যে ছেলেরা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তুষারের ইচ্ছে করছিল সবগুলোকে জাস্ট মেরে পুঁতে ফেলতে, তাহলে সে শান্তি পেত। তুষি মাত্রই প্যান্ডেলের কাছে যাচ্ছিল, তখনই তুষার হ্যাচকা টানে তাকে পর্দার আড়ালে নিয়ে আসলো। তার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুষির বাচ্চা, তুই গেটে গেলি কেন? আমি গিয়ে যেতে বলেছি? এত সাহস দেখাস? আসলে আমারই ভুল হয়েছে, তখন তোকে ঘরে বন্দি করে রেখে আসিনি তাই। তুষি ভয় পাওয়ার ভান ধরে বলল, ও বাবা, হায় হায়, আমি ভয়ে শেষ। ইয়া আল্লাহ, আমি তো জ্ঞান হারিয়ে ফেলেছি। দেখো, এই সমস্যা কি তোমার? হ্যাঁ, আমি কি তোমার বিয়ে করা বউ যে যখন ইচ্ছে তখন গায়ে হাত দাও? আগে বিয়ে হবে, তারপর অধিকার দেখাবে, না হলে হাত কেটে দিব। শয়তান তুষার ভাই। এ কথা শুনে তুষারের রাগ তড়িৎ গতিতে আকাশ ছুঁয়ে গেল। তাই সে আর একটা হাতও নিজের দখলে নিয়ে তুষির পিঠের সাথে চেপে ধরলো। দাঁতে দাঁত চেপে বলল, কি বললি তুই? অধিকার? এখন আমার কথা তোর বিরক্ত লাগে? তাহলে বল, কার কথা মধুর লাগে? ওই ভাইয়ার বন্ধুর? বল, এখন মুখে কথা নেই কেন? একদম জ্যান্ত কবর দিয়ে দেব। অন্য কারোর কথা মনে তো দূর, মুখে আনলেই তুই শেষ। তুষি তুষারের সাথে না পেরে কাঁদো কাঁদো গলায় শুধালো, ছেড়ে দাও তুষার ভাই, আর এমন বলবো না, আর কারোর সামনে যাব না। এই দেখো, আমি রুমে যাচ্ছি, আর বের হব না। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, 3টা। ওকে, 1 মিনিটের মধ্যে তুই আমার সামনে থেকে যা। তাই বলে ছেড়ে দিল তুষিকে। তুষিও যেন হাঁপ ছেড়ে বাঁচল। ছাড়া পেয়ে ডানে বামে না তাকিয়ে দিল ভো দৌড় একদম প্যান্ডেলের ভেতর। এখন আর তুষিকে পাইকে। হ্যাঁ, এই বেকুব পুরুষের ভয়ে আজকের মতো মজা কোনোভাবে মিস করার মেয়ে তুষি না। কিভাবে বোকা বানাতে হয় তুষি তা খুব ভালো করেই জানে, আর তা যদি হয় তার তুষার ভাই। হাসতে হাসতে সে বরপক্ষের বসার জায়গায় চলে গেল। আর তুষার এদিকে তুষির চালাক বুঝতে পেরে নিজের উপর নিজেই 101 গালি দিল। গালি দিলেও আর যে কিছু করার নেই তার এখন, তবে পরে সে দেখে নেবে আর বুঝাবে তুষার কি জিনিস। এদিকে তুষি, জান্নাত আর রিমি ছেলে পক্ষ থেকে আসা দুলাভাইয়ের ভাই এবং বন্ধুদের একদম নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। স্পেশাল মরিচের শরবত, লবণের চা আর ঝাল পান, এই সব দেখে তুষি আর তার বোন হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তুষি যে একটা বিচ্ছু তার বুঝতে বাকি নেই তাদের। তবে বোন আন্টিদের সাথে সে খুব ভদ্র মেয়ের মতোই ভাব করে নিয়েছে। এই সব কিছু তুষার খুব নিখুঁত ভঙ্গিতে পরখ করে গেছে। আর রামিমের বন্ধুদের উপর রেগে মনে মনে বলেছে, শালা ছ্যাচরা, মেয়ে দেখলেই লুতুপুতু শুরু হয়ে যায়, তাই না? শালা, দোয়া করি তোদের যাতে রানু মণ্ডলের মতো বউ জোটে, তখন বুঝবি অন্যের বউয়ের দিকে নজর দিলে শাস্তি কতটা ভয়াবহ। সমস্ত নিয়ম পালন করে তুষির বোন তানহাকে বিদায় দেওয়া হলো। যাওয়ার সময় বাবা মা ছোট বোনটিকে জড়িয়ে ধরে সে কি কান্না তার। একটি মেয়েই জানে এই সময়টা কতটা কষ্টের। তুষি অবিরত কান্না করেই যাচ্ছে। সবাই চলে যাওয়ার পর মেয়ের বাড়ির কাছের কয়েকজন আত্মীয় স্বজন থেকে গেল, আর বাকিরা চলে গেল। তবে বলে গেল কালকে আবার চলে আসবে। তাদের বাসা কাছে হওয়ায় তুষির বাবাও এতে আপত্তি করলেন না। রাতের খাবার খেয়ে যার যার মতো রেস্ট নেওয়ার জন্য চলে গেলেন সবাই। তুষি আর তার 2 চাচাতো বোন আজকে একসাথে থাকবে। রাত 11টায় সবাই ঘুমাতে গেল। সারাদিনের ক্লান্তিতে শুয়ে পড়ার সাথে সাথেই সবাই ঘুমে তলিয়ে গেল। তখন তুষার পা টিপে টিপে তুষির রুমে প্রবেশ করে।
যে দেখে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে তুষি। কান্নার কারণে চোখ দুটো ফুলে আছে, চুলগুলো এলোমেলো। এরকম দেখে তুষার যেমনটা শাস্তির কথা ভেবে এসেছিল সব কেমন যেন উল্টো পাল্টা হয়ে গেল তার। সব ভাবনা একপাশে ফেলে তুষার এমন মায়া ভরা মুখখানি দেখে ভারী মায়া হলো। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে ভাবতে তুষির খুব নিকটে চলে আসলো সে। তারপর প্রথমে ললাটে আর নাকে আলতো করে স্পর্শ করে নাকে নাক ঘষে দেওয়ার ফলে তুষি একটু নড়ে চড়ে ওঠে। তুষার আর একটু না দাঁড়িয়ে বেরিয়ে যায় তৃপ্তির হাসি দিয়ে। এই মেয়েটিকে একদিন সে তার নিজের নামে লিখে নেবে ভাবলেই তার মুখে হাসি ফুটে ওঠে। এদিকে তুষির এহেন স্পর্শে ঘুম ভেঙে গেল। সে বোঝার চেষ্টা করছে এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। সারাদিন তুষার ভাইয়ের সাথে থেকে থেকে তার মতো তুষিরও কি মাথাটা খারাপ হয়ে গেল। এসব ভাবতে ভাবতে একসময় সে আবারও ঘুমে তলিয়ে যায়। প্রতিদিনের মতো আজও প্রকৃতির নিয়মে রাত শেষে দিন শুরু হয়েছে। সূর্যি মামাও কি দিচ্ছে। চারিপাশে পাখির কিচিরমিচির শব্দে সবাইকে জানান দিচ্ছে সকাল হয়ে গেছে। তেমনি তুষিদের বাড়ির বড়রা সবাই উঠে পড়েছে, বাচ্চারা তো আছেই। সকাল তখন 6টা। সকালের নাস্তা তৈরি করছেন আমিনা বেগম, তুষির চাচি নাজমা বেগম আর তুষারের আম্মা নূরজাহান। পুরুষ মানুষগুলো উঠোনে চেয়ারে বসে চা পান করছে আর খোশ গল্পে মেতে রয়েছে। আজ যে তাদের ছেলের বাড়িতে যাওয়ার কথা, মেয়েকে নিয়ে আসবে আজ। যে মেয়ে মা বাবা ছাড়া কোথাও থাকেনি সে আজকে অন্য বাড়ির মেহমান। প্রকৃতির নিয়ম যে এটাই, সবাইকে তো মানতেই হবে। মহিলারা নাস্তায় রুটি, সবজি আর আলু ভাজি করেছেন। এদিকে বিয়ে বাড়ি হওয়ার সত্ত্বেও সকলে ঘুম থেকে উঠে পড়লেও গুটি কয়েক মানুষ তখনও ঘুমে। তাদের কাছে বিয়ে বাড়ি তাতে কি, আগে ঘুমটা জরুরি। সময়টা এখন অক্টোবর হওয়ায় বাইরে ভীষণ বাতাস বইছে। সিলিং ফ্যানের বাতাস গায়ে কাঁটার মতো বিঁধছে। তুষি শরীরে ঠান্ডা অনুভব করার গায়ের কাঁথাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল, আবার ঘুমে তলিয়ে গেল। তুষি আর জান্নাত অনেক ঘুম কাতুরে। তাদের কানের কাছে মাইক আনলেও ওঠার নাম নেই। সব কিছু এক পাশে আর তাদের ঘুম অন্য পাশে। ঘুম আগে, তারপরে যত কিছু। রিমি উঠে পড়তে বসেছে। সে যেটুকু সময় পাচ্ছে পড়ছে, কারণ তার টেস্ট পরীক্ষা সামনে। রিমি আর তুষি একই ক্লাসে পড়ে। দুজনেই এবার ক্লাস 10-এ সায়েন্স গ্রুপ নিয়েছে, তাই তো রিমি মন দিয়ে পড়ছে। মেয়েটা ভীষণ পড়াখু, যেমন তিরিং বিরিং করে তেমনভাবে পড়াশোনাতেও সিরিয়াস। আর তুষি, সে তো বিচ্ছু আর পড়াশোনায় টেনে টুনে পাস, এই তো তার পড়ার নমুনা। টিউশনের কথা বলে বাসা থেকে টাকা নিয়ে ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে যায়। একবার তো ধরা খেয়ে বসলো তুষারের কাছে। এরপর থেকে গুনে গুনে টাকা দেন আতিকুর রহমান। তারপর থেকেই তুষার জন্মের শত্রু। আতিকুর রহমানও চিন্তিত মেয়েটা নাকি এখনই এমন হয়ে যাচ্ছে। কি হবে মেয়েকে নিয়ে? এসব বলে বলে মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই যে করার নেই তার। প্রচণ্ড ভালোবাসেন তিনি তার 2 মেয়েকে, তাই তো কিছু বলতেও পারেন না। জান্নাত এবার ইন্টার 2nd ইয়ারে সায়েন্স নিয়ে পড়ছে, বাসার পাশেই তার কলেজ। আর তানহা এবার অনার্স 3rd ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে। রামিমের সাথে 4 বছর চুটিয়ে প্রেম করে বিয়ে করে নিল। প্রথমে তো রামিমের চাকরি ছিল না, তাই আতিকুর রহমান রাজিই ছিল না। যে ছেলের চাকরি নেই সে ছেলে কিভাবে তার বিয়ের দায়িত্ব নেবেন? সে প্রতিবার বিসিএস পরীক্ষায় টিকতে পারছিল না, কোনোভাবেই হচ্ছিল না। তাই তো এবার এই কথা শুনে রামিম নাওয়া খাওয়া বাদ দিয়ে বিসিএস পরীক্ষাটা দিল। আর আল্লাহর রহমতে টিকেও গেল। ভালো স্যালারির একটা চাকরি পেল সে। অবশেষে বিয়ে করতে পারলো তার প্রেয়সীকে। তুষার ঢাকা ভার্সিটিতে পড়ছে অনার্স 2nd ইয়ারে, যার জন্য তেমন একটা বাসায় আসা হয় না তার। হলে থেকেই টিউশন, ক্লাস, নোটস, অ্যাসাইনমেন্ট, এক্সাম এগুলো করতে করতেই জীবন শেষ। প্যারাময় জীবন তার। মাঝে মাঝে ওর ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে, তবে তা তো হওয়ার নয়। তাই আপাতত সকল ইচ্ছে বাদ দিয়ে পড়ায় মনোযোগ দিয়েছে সে। তুষিকে বিয়ে করার কথা ওঠার আগেই তুষির বাবা বলে দিয়েছিলেন, তুষার ভালো ছেলে, তার সন্দেহ নেই। তবে চাকরি না হলে আমি আমার ছোট মেয়েকে তার হাতে তুলে দেব না। সে তুষার হোক বা অন্য কেউ, এটা মাথায় রেখো তুষার। তখন আমি তোমার দাদুর কথাও ভুলে যাব, তাই মন দিয়ে পড়ো। এ কথা শুনে তুষার না পারে তুষির বাবার মাথাটা একদম ফাটিয়ে ফেলতে। হ্যাঁ,
আসছে শর্ত দিতে, শালা ভিলেন শ্বশুর। মেয়েটাও একদম বাবার মতো হয়েছে, রাজাকারের বংশধর সব। তাই তো তুষার যখন একটু ভালোভাবে বলে, তুষু, আমার না তোকে দেখে বড্ড প্রেম প্রেম পাচ্ছে, আয় না একটু টুকুস করে চুমু খেয়ে যা, আমি কিছু মাইন্ড করব না। তুষি দাঁত কেলিয়ে হেসে বলে, বাবার শর্ত মনে নেই? ওকে মনে করে দিচ্ছি, আগে চাকরি পরে ভালোবাসা। তুষার তখন গালি দেয়, ফাজিল বউ, ফাজিল শ্বশুর, শুধু আমার ফুপিটা ভালো, কেন যে এত ভালো মানুষটা ওই রাগী রাজাকারের পাল্লায় পড়লো বুঝি না। আমারও মনে হয় তেমনই পোড়া কপাল হবে তুষি চুন্নি। ন্যাকা কান্না করতে করতে তুষার তখন বলে তুষিকে রাগিয়ে দেওয়ার জন্য। তুষি তখন রাগে গজ গজ করতে করতে চলে যায়। তুষার হু হু করে হাসতে থাকে। সকালের নাস্তা তৈরি করে আমিনা বেগম জান্নাত আর তুষিকে ডাকতে গেল। এত ডাকাডাকির পরও ওঠাতে পারলেন না তিনি। শেষে পায়ের তালুতে চিমটি দিলেন আর তখনই তুষি ধরপড়িয়ে উঠে পড়ল। এরপর তুষার আর বাকি কয়েক ছেলে মেয়েকে ডেকে ফ্রেশ হওয়ার জন্য তাড়া দিয়ে উনি চলে গেলেন খাবার টেবিলের কাছে। তুষার এক হাতে ব্রাশ আর অন্য হাতে ফোন নিয়ে কলপারে চলে আসলো। তখন দেখলো জান্নাত হাত মুখ ধুয়ে চলে যাচ্ছে। তার যে অনেক অনেক খিদে পেয়েছে, তাই তো ছুটলো খাবার টেবিলের কাছে। তুষি ঘুমে ঢুলু ঢুলু হয়ে কলপারের কাছে আসছে। তুষার আর চোখে তাকে পরখ করলো। পরনে কালো থ্রি পিস, কোমর পর্যন্ত চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে ফেপে আছে। বিরক্তিকর চাহনি নিয়ে এদিকেই আসছে সে। গোলাপের ন্যায় রক্ত জবা ঠোঁট দুটির কাছে তুষারের চোখ আটকে যেতেই কালকে রাতের কথা মনে পড়ে গেল তার। এখন আবার তুষিকে এই অবস্থা দেখে তুষার যেন নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলবে। যদি কালকে রাতের কথা তুষি খুনাক্ষরেও টের পায়, তাহলে তো তুষার শেষ। সরাসরি সামনে এসে বলবে, নির্লজ্জ, চরিত্রহীন, অসভ্য পুরুষ মানুষ, দূর হও আমার সামনে থেকে। যদিও তুষু চুন্নির বোঝার কথা না, ঘুমালে তো তার আবার কোনো হুঁশই থাকে না। সেখানে এসব বোঝা ওর অনেক দূরের কথা, শুধু চাপাবাজি করতে পারে। হ্যাঁ, আর কোনো কাজেরই না। সবার বুদ্ধি থাকে মাথায়, আর ওর বুদ্ধি এখনো হাঁটুতেই পড়ে আছে। এসব ভেবে ভেবে তুষার বহু কষ্টে নিজেকে সামলিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে ঘুরে গেল। ভাবটা এমন যেন তুষি যে সামনে আছে সেটা সে জানেই না। এদিকে তুষি কলপারে এসে তুষারকে দেখে থমকে গেল। সাদা টি শার্ট, অফ হোয়াইট 3/4 প্যান্ট, চুলগুলো চোখের সামনে এলোমেলো হয়ে খেলা করছে, গালে খোঁচা খোঁচা দাড়ি। উফ, জাস্ট ফিদা। তুষিকে এভাবে দেখতে দেখলে এখন যে কেউই এক বাক্যে বলে দিতে পারবে যে সে তার চোখ দিয়ে তুষারকে গিলে খাচ্ছে। তুষার হুট করে ভ্রু দুটো নাচিয়ে বলল, এই এই তুষুর বাচ্চা, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, আমার মতো ভোলা ভালা ছেলেকে তুই এভাবে কুনজরে দিচ্ছিস? ভাই তোর শরম না থাকতে পারে, আমার তো আছে। হায় আল্লাহ, মনে তো হচ্ছে তুই আমাকে তোর এই ঝলসে যাওয়া চোখ দুটো দিয়ে গিলে টুপ করে খেয়ে ফেলবি। হাই, যা যা বদ মহিলা, চোখের সামনে থেকে যা, আমার লজ্জা করছে। তুষি থমকে গেল তুষারের কথায়। যখন ও বুঝে গেল যে তাকে ফাউল কথা বলছে, তখন সে আগের ক্রাশ খাওয়া ভুলে গিয়ে বলল, কে ভোলা ভালা? সিরিয়াসলি তুমি? আর আমি তোমাকে বদনজর দিচ্ছি? তোমার মতো বন মানুষকে শুধু আমি কেন, জঙ্গলের ভূতও নজর দিতে ভুলে যাবে। যত সব ফাউল লোক। আসছে আমার রাজকুমার, খবিশ বন মানুষ। তোর জামাই জঙ্গলের ভূত আর বড়সড় বন মানুষ। তুষি তখন ভাবলো কথা বললেই কথা বাড়বে, তাই সে কলপাত থেকে ব্রাশটা নিয়ে নিল। তুষি কিছু বলছে না বলে তুষার আবারও বলল, শুনলাম স্কুলে যাওয়ার সময় নাকি রাস্তাঘাটে ছেলেদের দিকে কুনজর দিস, আবার ক্লাসে মন না দিয়ে স্যারের দিকে তাকিয়ে থাকিস, কলেজের গেটে উকি দিয়ে সিনিয়র ভাইদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস। তাহলে এইসব করিস, তাই না? আচ্ছা, তোর পড়াশোনা করতে ভালো লাগে না? সোজাসুজি বলবি তো। ঠিক আছে, ফুপাকে বলে বিয়ে ডেটটা পাক্কা করছি। না না, আমি তোর মতো গবর গণেশে বিয়ে করব না। কোথায় তুই ফেলটুস আর কোথায় আমি একজন ধাবিয়ান। তোর জন্য পাশের পাড়ার কাশেম পাগলি পারফেক্ট। কি বলিস তুষু বেবি? তুষি এ কথা শুনে ভীষণ রেগে গেল। রাগে গজগজ করতে করতে তুষারের কাছে এসে টি শার্ট একদম শক্ত করে চেপে ধরে বলল, কি বললি তুই? আবার বল। তুই আজ আর বলতে পারলো না তুষি। তার আগেই তুষার তার মুখ থেকে ব্রাশটা বের করে তুষির মুখের ভেতরে ঢুকিয়ে দিল।
তুষি কাদো কাদো হয়ে শার্ট ছেড়ে দূরে চলে যাবে, তখনই খপ করে ওর হাতটা ধরে ফেলল তুষার। একদম দেখার মতো হয়েছে তুষির চেহারাটা। তুষার ঠোঁট কামড়ে হেসে বলল, এটা হচ্ছে তোর 5 বছরের সিনিয়রকে তুই বলা শাস্তি। আমার রাগিনীকে কিভাবে শান্ত করা যায় তা আমি খুব ভালো করে জানি। আর তুই আমার মুখের সামনে এভাবে তেড়ে আসলি কেন? মুখের ভেতর যে গন্ধ নিয়ে ঘুরিস কেউ আগে তোকে বলেনি? হ্যাঁ, ছি, ওয়াক, কি গন্ধ তোর মুখে। যা যা, দূরে যা, কি দুর্গন্ধ। এই বলেই তুষার এক ঝটকায় তুষিকে ছেড়ে দিল। তুষি রাগে দুঃখে কান্না করে দিয়েছে। ইচ্ছে তো করছে হাত পা দুটো ছড়িয়ে মাটিতে বসে ভ্যা ভ্যা করে কান্না করতে। তুষার মুখ ধুয়ে চলে গেল। তখনই আমেনা বেগমের ডাক ভেসে আসলো কানে। তাই তুষি কান্না বন্ধ করে কুলকুচি করলো, তারপরে ব্রাশ করে খেতে গেল। এর প্রতিশোধ তো সে অন্যভাবে নেবে। সকাল সকাল এভাবে বেয়াদবি কোনোভাবেই মেনে নেবে না সে। খাওয়ার সময় তুষার কয়েকবার মুখ ভেঙচি দিলেও তুষি চুপচাপ ছিল। খাওয়ার পর চুকিয়ে তুষির মা সকলকে বলল রেস্ট নিয়ে তারপর মেয়েরা যাতে তাড়াতাড়ি পার্লারে চলে যায়, না হলে দেরি হয়ে যাবে ছেলের বাসায় যেতে যেতে। তাই সকলে সব কাজ গুছিয়ে গল্প শুরু করলো। আর ছেলে মেয়েরা রুমে বসে কে কিভাবে সাজবে সেই আলাপে ব্যস্ত। তুষি চুপচাপ সবার কথা শুনছে, ভালো লাগছে না তার মোটেও। তুষার যখন দেখলো তুষি চুপচাপ, তখন ভাবলো, তুষিকে 1 কাপ চা দিয়ে যেতে বলতো, এক্ষুনি লাগবে আমার, তাড়াতাড়ি আসতে বলিস। কেন ভাইয়া, কাকিয়া চা করে দিলে সমস্যা কি? হুম, আচ্ছা আচ্ছা ভাইয়া, যাচ্ছি। অমনি দিল এক দৌড়। রুমে এসে তুষিকে বলল, তুষি, তোর তুষার ভাইয়া চা নিয়ে যেতে বলেছে। এক্ষুনি মানে এক্ষুনি, দেরি যাতে না হয়। যা ওঠ। আমি পারবো না। আমাকে কি কাজের বুয়া পেয়েছে যে যা হুকুম করবে তাই শুনতে হবে? আশ্চর্য। এই বলে বসেই থাকলো। রিমি তুষারের কাছে গিয়ে বলল, তুষি বলেছে আসতে পারবে না, সে কারো কাজের বুয়া নয়। তুষার কথা শুনে নিজেই গেল তুষির রুমে আর ডাকলো তাকে। তুষি, চা আনতে হবে না, কথা আছে, বের হ। তখন তুষির মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলা করলো। সে বলল, আচ্ছা রুমে যাও, আমি আসছি। ঠিক আছে, 5 মিনিট। তুষার যাওয়ার পর তুষি রান্নাঘরে যেয়ে গ্যাসে পানি গরম বসিয়ে দিল। এরপর 5টা মরিচ সেই পানিতে দিয়ে দিল। পানি গরম হওয়ার পর স্পেশাল চা বানিয়ে তুষারের রুমে নিয়ে গেল। তুষার তখন বিছানায় বসে আছে। তুষিকে চা নিয়ে আসতে দেখে খানিকটা অবাক হলেও প্রকাশ করলো না। তুষি বলল, এই নাও চা। চায়ের কথা পরে, আগে বল রাগ করে আছিস? আরে না, এসব ছোটখাটো জিনিস নিয়ে তুষি রাগ করে না। ও আচ্ছা, ভুলেই গেছিলাম। একটু ঢং করে বলল তুষি। তুষার চা হাতে নিয়ে একটু করে চুমুক দিল। তখনই ওর ঠোঁট ছালে পড়ে গেল। হুট করে তুষির দিকে তাকিয়ে দেখলো তুষি ঠোঁট চিপে হাসছে। দেখে মনে হচ্ছে যেন বিশ্বজয়ের মতো বড়সড় কাজ করে ফেলেছে। তুষি রুম থেকে বের হতে যাবে, তখনই তুষার চায়ের কাপ টেবিলে রেখে বড় বড় পা ফেলে তুষিরকে ধরে ফেললো। তুষির 2 বাহু শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। দাঁতে দাঁত চিপে বলল, আমার সাথে লাগতে আসিস? ভেবেছিলাম সরি বলবো, কিন্তু না, তুই তো আরেক ধাপ উপরে। তাহলে আমাকেও যে সেভাবেই মানাতে হবে সুইট হার্ট। তোমার চা হেভি হয়েছে, এত সুন্দর চা তুমি কি টেস্ট করে দেখবে না বলো? এমনিতেই তুষির হাতের ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে, এখন আবার তুষারের মুখে এমন কথা শুনে ভীষণ ভয় লাগছে তার। কি না কি করে বসে। চা বানানোর আগে তো সে এত কিছু ভেবে বানায়নি। সকালে যে তার সাথে সে কি করলো তার বেলা। তুষি যখন এসব ভাবনায় মগ্ন, তখনই তুষার অতি নিকটে এসে এক হাত দিয়ে তুষির চুলের মাঝে গড়িয়ে দিল, আর এক হাত কোমরে চেপে ধরলো। তখন তুষি যেন কয়েক ভোল্টেজের ঝটকা খেলো। থমকে গেল সে। কথা বলার ভাষা ক্ষণিকেই হারিয়ে ফেলল। তুষার সেই সুযোগে তুষির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। দীর্ঘ সময় ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে রাখলেও তুষারের ছাড়ার নাম নেই। এতক্ষণ তুষি লাফালাফি করলেও এক সময় সেও শান্ত হয়ে যায়। দীর্ঘ সময় পর তুষার যখন তুষির ঠোঁটে কামড় দিল, তখন তুষি ব্যথায় কুকিয়ে উঠল। তুষির চোখ দিয়ে তখনও অনবরত পানি পড়ছে, আর সেই পানি তুষারের মুখে পড়লে তুষিকে আলতো করে দূরে সরিয়ে দেয় তুষার।
তুষি ছাড়া পেয়ে তখন হিচকি তুলে কান্না করতে শুরু করে দেয়। জোহরের নামাজ পড়ে সবাই বাসায় আসলো। পুরুষেরা আগেই রেডি হয়ে নামাজে চলে গিয়েছিল, আর মহিলাদের বলে গেছেন সবাই যাতে রেডি হয়ে থাকেন। তারা নামাজ পড়ে আসার পরই সবাই রওনা হবেন। তুষার বাদে বাকি সবাই বসার ঘরে এসে দেখলো সবাই বসে আছে। মেয়েরাও পার্লার থেকে চলে এসেছে। তুষি এক কোণে আনমনা হয়ে কি যেন ভাবছে। তার সাথে এটা কি হয়ে গেল এখনো সে ভেবে পাচ্ছে না। তুষিকে এভাবে বসে থাকতে দেখে রিমির বাবা আলতাব রহমান ডাক দিলেন। চাচুর ডাকে সে আহ্লাদি হয়ে গেল। চাচুর কাছে গিয়ে এক হাতে বাহুর ডোরে জড়িয়ে ধরে বসে থাকলো। আলতাব রহমান কি যেন ভাবলেন, চঞ্চল তুষি এভাবে তো কখনো চুপ হয়ে যায় না। যে মেয়েটা সারা বাড়ি মাথায় করে রাখে, বক বক করতে করতে সবার মাথা খায়, একটু বকুনি দিলেই কান্নায় পুরো বাড়িতে তাণ্ডব চালায়, সেই তুষির হঠাৎ কি হলো? তবে কি বোনের জন্য তার মন পড়ছে? তা হতে পারে হয়তো, কিন্তু আমরা তো এখনই যাচ্ছি তাকে আনতে। তাই সে পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মামনি? কার জন্য মন পড়ছে? বোনটির জন্য কষ্ট হচ্ছে? বলো আমার চাচ্চু। মামনি তো চুপ কেন? এই তো এখন আমরা যাব তো বড় মামনিকে আনতে। মন খারাপ করো না তুমি। এমন একটি কথাই ছিল তুষিকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এতটা সময় যে কান্না বুকের ভেতর দলা পাকিয়েছিল তা সব এখন বের করে দিল। সে আর পারল না, কারণ তুষি যে সবার আদরের। তাই চাচ্চুকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দিল। ওরা হেন কান্না দেখে বাকি সবাই তাজ্জব বনে গেল। মেয়েটা এই তো এখনই ভালো ছিল, তাহলে আবার কি হলো? তুষারের আম্মা তাড়াতাড়ি করে তুষির কাছে আসলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে তুষি? না, কোনো উত্তর নেই। আতিকুর রহমান জিজ্ঞেস করলেন, সান্ত্বনা দিলেন, তারপরও কান্না থামতে না রেখে তারা নিজেরাই ভেবে নিল হয়তো বোনের জন্য মন খারাপ করছে। তুষিও অনেকক্ষণ কান্না করে আস্তে আস্তে কান্না থামালো। তাই সবাই সিদ্ধান্ত নিল এবার যাওয়া যাক। তুষি আজ পার্পল কালারের লেহেঙ্গা পরেছে, যেটা সে খুব শখ করে বোনের বিয়ের জন্য কিনেছিল। তবুও আজ তার মন খারাপ, ভালো লাগছে না কিছু। কিভাবে পারলো ওইভাবে চুমু? ছি, ভাবতেও ঘৃণা লাগছে। ওই আস্ত ফাজিলটাকে মেরে ফেলতে পারলেই শান্তি পেত সে। হাতটা নিষ্পিস করছে তার। আজ তার একটাই শাস্তি, সারা দিন কথা বলবে না ওই জঙ্গলি ভূতের সাথে। যদিও তুষির পক্ষে এটা খুবই কষ্টকর, কথা না বললে তুষির মনে হয় পেট ফেটে চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যাবে। রিমি আর জান্নাত কালো লেহেঙ্গা পরেছে। রিমির গায়ের রং উজ্জ্বল শ্যামলা হওয়ায় ভীষণ সুন্দর লাগছে তাকে। আর জান্নাত তো নজর কাড়া সুন্দর, ডাগর ডাগর চোখ, ঘন চুল, একদম মায়াবী। তিনজন একই সাথে বের হলো বড়দের সাথে। ওই ঘটনার পর তুষি তুষারের ঘর থেকে চলে এসেছিল। এরপর আর একবারের জন্য তুষারকে বাসায় দেখেনি। অবশ্য তুষিও এটাই চেয়েছিল, এখনো তাকে দেখা যাচ্ছে না। এসব ভাবতে ভাবতে গাড়িতে উঠতে যাবে তখনই ভূত দেখার মতো চমকে গেল সে। তুষার ড্রাইভিং সিটে বসে আছে আর এক দৃষ্টিতে ফোন দেখছে। তুষির চোখ সামনে থাকা মেরুন রঙের পাঞ্জাবিতে ছেলেটাকে দেখে থমকে গেল। চুলগুলো জেল দিয়ে সুন্দর করে পেছনে সেট করে রেখেছে, আর পারফিউম সে তো মাতাল করা ঘ্রাণ। তুষি মনে মনে বলছে,